গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 আমাদের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর গল্প কেশবতী কন্যা। পদ্ম ফুলে ভোমরা ভোলে, খোপায় ভোলে বর, বউ দিল তোর খোপা দেখে ননদ জরজর। চুল বেঁধে দিতে বসে হঠাৎ পদ্ম বউয়ের গলাটা দুহাতে জড়িয়ে ধরে ছড়া কেটে হিহি করে হেসে উঠে চন্দ্রকলা। হেসে গড়িয়ে পড়ে বলে, যাই বলিস ভাই বউ, তোর চুলের বাহার দেখে মুনিরও মন টলে। আমি মেয়ে মানুষ, আমার ইচ্ছে হয় তোর এই চুলের গোছা গলায় জড়িয়ে মরি। বাচাল চন্দ্রকলার কথাটা অত্যুক্তি হলেও অমূলক নয়। পদ্মবইয়ের চুলটা যেন অসাধারণ। ওর মুখের পেছনে খোলা চুলের রাশি দেখলে মনে হয় এক টুকরো স্থির বিদ্যুতের পেছনে বুঝি একরাশ মিশকালো মেঘ জমাট হয়ে আছে। কিন্তু চন্দ্রকলার এই প্রশস্তিতে পদ্মবইয়ের মুখে প্রসন্নতার আভা ফুটতে দেখা গেল না। বরং চন্দ্রকলার পিছল সাপের মতো লম্বা ছাদের নিরাভরণ হাত দুখানা নিজের গলা থেকে খুলে নামিয়ে দিয়ে গম্ভীর মুখে বলল, আমার চুল তোমার গলায় জড়াবে কি করে? জড়িয়ে মরতে হয়তো আমারই মরা উচিত। শোনো কথা। চন্দ্রকলা ফের খিলখিল করে হেসে উঠে পদ্মর গালটা টিপে দিয়ে বলে, মানুষ কি আর উচিত অনুচিত বুঝে মরে গো? তা বুঝতে গেলে কি আর পোড়া কপালী চন্দ্রকলা এই পদ্মবনে ডুব মারত? কাটা বনে পড়ে জ্বলতে জ্বলতে কোন একদিন পটল তুলত। পদ্মবইয়ের চাউনিটা অদ্ভুত রকমের নরম, চোখের উপর পাতাটা একটু ভারী ভারী, আর পল্লবগুলো একটু বেশি কালো, বেশি ঘন আর বেশি বড় বড়। তবু সে চোখের অন্তরালে কালো মনির পেছনে কি একটা আগুনের ঝলক দেখা যায়? কে জানে যায় কিনা, হয়তো যায়। এই বাচালতা পদ্মর অসহ্য, বিরক্তিকর। তবু কথা কয় পদ্ম নরম গলাতেই, বলে, তোমার ওসব কথা আমি বুঝতে পারি না চন্দ্র ঠাকুরজি, তাড়াতাড়ি হাত চালাও। আর বসে থাকতে পারছি না, ঘাড় ব্যথা করছে। শুধু ওইটুকুই বলতে পারে। তুমি ছাড়ো, আমি নিজে গুছিয়ে বেঁধে নিচ্ছি। এতটা বলবার সাহস হয় না। সঙ্গে সঙ্গে চন্দ্রকলা বাঁশির মতো সানানো গলায় ডাক দেয়, ও সেজ মাসি, তোমার আদুরে বউয়ের আদিক্ষেতা শুনেছ? চুল বাঁধতে একটু বসে থাকতে ওর ঘাড় ব্যথা করছে। আমি কোথায় কদম বাগান খোপা বেঁধে দেবো বলে 7-17 গুছিয়ে নিয়ে বসলাম, আর বলে কিনা হাত চালাও। ডাক শুনে অকুস্থল এসে দাঁড়ালেন বিরাজমোহিনী, পদ্মর শাশুড়ি, রাজারামের মা। গঠন সাদৃশ্যে শ্বেত হস্তির সঙ্গে নিকটতম। সেই বিরাট মাংসপিণ্ড একখানি ফুলমিহি চন্দ্রকোনার থানধুতিতে আচ্ছাদিত। নিচের হাত ন্যাড়া, কিন্তু ওপর হাতে মোটা সোনার অনন্ত। গলায় চওড়া হেলে হার, পানদোক্তায় ঠাসা মুখ, চকচকে করে পেটি পেড়ে চুল বাঁধা। অনেকটা সময় নিয়ে মদগর্ভ চালে বেরিয়ে এলেন বিরাজমোহিনী ঘর থেকে দালানে। সঙ্গে সঙ্গে একটা দাসী এলো হাতির দাঁতের কাজ করা জলচৌকি নিয়ে। চৌকিটা তাড়াতাড়ি পেতে দিয়ে আনতে গেল পানের বাটা। একদণ্ড দাঁড়িয়ে থাকতে পারেন না বিরাজমোহিনী, পারেন না একদণ্ড পান না খেয়ে থাকতে। চৌকিতে গুছিয়ে বসে বিরাজমোহিনী স্নেহে গলা কণ্ঠে বঞ্চিকে বলেন, মরণ আর কি, চেঁচিয়ে বাড়ি মাথায় করছিস যে, হলো কি? হলো আর কি, আদর দিয়ে বউটিকে জঙ্গলি বানিয়ে রেখে দিয়েছ দেখে যে রাজারামদার জন্য দুঃখ হচ্ছে গো আমার। বউয়ের গয়না পড়লে গায়ে ফোটে, সর মাখলে গা চটচট করে, ফুলের তেল মাখলে মাথা ধরে, চুল বাঁধতে বসলে ঘাড় ব্যথা করে। এ বউ নিয়ে কি করে ঘর করে গো তোমার ছেলে? শ্বেতহস্তির সাদা মুখ রাগে লাল হয়ে ওঠে। তিনি ভ্রুভঙ্গি করে বলেন, তোমার ওই জঙ্গলিপনাগুলো এবার ছাড়ো দিকি বৌমা। এই চন্দরের কাছে একটু শিক্ষা শপথ শেখো। ওই জন্যই ওকে আনিয়েছি আমি। বাপের ঘরে তোমার চুলের ঢালে তেল জুটত না তা জানি, কিন্তু কপাল জোড়ে একটা মানুষের ঘরে যখন পড়েছ, তখন চাল চলতিগুলো শিখতে হবে বই কি। শাশুড়ির সঙ্গে কথা কর রেয়াজ এ বাড়িতে নেই, তাই পদ্ম মাথা হেট করে বসে থাকে। কিন্তু ওর নরম নরম চাউনিওয়ালা জল ভরা ভরা ভারী পাতা ঢাকা চোখের বড় বড় পল্লব বেয়ে জল গড়িয়ে পড়ে না। ঘাড় হেট করে থাকে বলে বোঝা যায় না ওই ঘন পল্লবের অন্তরালে জল রয়েছে না আগুন। বাপের ঘরে পদ্মর চুলে তেল জুটত না, এই কথাটা বিরাজমোহিনীর অন্যায় বাড়াবাড়ি হলেও পদ্ম নেহাত গৃহস্থ ঘরেরই মেয়ে। এই মল্লিক বাড়িতে যে ঢুকতে পেয়েছে সে কেবল রূপের ছাড়পত্রে। বউ দেখে ধন্যি ধন্যি পড়েছিল।
বিয়ের আসরে বিরাজমোহিনী নিমন্ত্রিতা মহিলাদের সামনে ন্যাড়া হাতের আগায় 10 আঙ্গুলের 10টা আংটি ঝকঝকিয়ে হাত নেড়ে বলেছিলেন, ওই যা বলেছি, এই যা ঢুকলো বউ, কশ্চিনকালে আর বাপের বাড়ি পাঠাচ্ছি না। নেহাত আমার শখ, তাই শুধু রূপটুকু ধুয়ে জল খেলাম, নইলে ওদের কি আর কুটুম্ব বলে স্বীকার করতে আমি পারি? লজ্জায় মাথা কাটা যাবে না। তা একেবারে যে স্বীকার করতে পারেননি তা নয়। বৌভাতের যজ্ঞিতে পদ্মর বাপের বাড়ি নেমন্তন্ন করেছিলেন, বলে পাঠিয়েছিলেন বাড়ির ঝিকে দিয়ে, আর তারা আসেননি বলে গালাগালের স্রোত ছুটিয়েছিলেন পদ্মকে শুনিয়ে। সে যাক, কিন্তু বিরাজমোহিনীর অঙ্কে ভুল প্রমাণ হল। গরিবের মেয়ে পদ্ম শ্বশুরবাড়ির ঐশ্বর্যে গর্বে ফেটে পড়বে, আর অনেক ভাগ্যে এই ঐশ্বর্যের দরজায় মাথা গলাতে পেয়েছে ভেবে কৃতার্থমন্য হয়ে থাকবে, এই ভেবেছিলেন বিরাজমোহিনী। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ঠিক উল্টো। এত বড় বনেদি মল্লিক বাড়ির যেন তার সমস্ত ঐশ্বর্যের আর ঐতিহ্যের গৌরব নিয়েও পদ্মর কাছে একটা মাটির ঢেলা মাত্র। কৃতার্থমন্য হওয়া তো দূরের কথা, পদ্মকে কে যেন এখানে বেঁধে মারছে। যে বয়সে খেয়ে দিয়ে সেজে গুজে স্বামীর পোষা ময়নাটি হয়ে বৌমহলে পড়ে থাকার কথা, সেই বয়সে পদ্ম উদাসীনীর মূর্তি ধরে স্বেচ্ছায় ঠাকুর সেবার কাজ করতে যায়, রান্নাবাড়ির তদারকের ভার নিতে যায়। সেদিন অবশ্য বিরাজমোহিনী বলে দিয়েছিলেন, ওসব ছোট লোকমি এ বাড়িতে চলবে না বৌমা, এ বাড়ির বউরা কখনো ঝি চাকরের ধারে কাছে ঘোরে না। আর আরো বলছি, তোমার ওই দুষ্প্রবৃত্তি দেখে আমার রাজার যদি চরিত্রের দোষ ঘটে যায়, তখন কিন্তু আমায় দুষতে পাবে না। স্বামীর মুখের পান না হয়ে থাকতে পারলে কি আর তাকে ঘরে আটকে রাখা যায়? এ বাড়ির বউদের শাশুড়ির সঙ্গে কথা কর রেওয়াজ নেই, তাই চুপ করেছিল পদ্ম। কিন্তু ভয় পেয়েছে বলে মনে হল না। বিরাজমোহিনীর শাসন অথবা আদর দুই তার কাছে যেন সমান অবহেলার। এই বউকে কি করে পেড়ে ফেলা যায়, সেই সমস্যার সমাধান করতেই চন্দ্রকলাকে আমন্ত্রণ। বিরাজমোহিনীর যখন মেয়ে নেই, তখন মন্ত্রী হিসেবে বঞ্ঝী প্রধান। বিধবা মেয়ে, মায়ের কাছে থাকাও যা, মাসির কাছে থাকাও তাই। প্রথম যেদিন এলো চন্দ্রকলা, সেদিনকার কথাটাই যেন সর্বদা চোখের উপর ভাসে পদ্মবইয়ের। অবাক হয়ে গিয়েছিল পদ্ম সেদিন, সত্যি ভারী অবাক। না, চন্দ্রকলাকে দেখে নয়, সে আর এমন আশ্চর্য কি। মাজা ঘষা শ্যামলা রং, চাচা ছোলা টিকটিকে পরিষ্কার মুখ, পরনে কালো আধলাপার শান্তিপুরী ধুতি, হাত শুধু, গলায় সরু চেনহার। এরকম তো এবাড়ির অনেক আত্মীয় স্বজনকেই দেখছে পদ্ম। গোড়ার দিকে কাকে যেন একদিন বলেও ফেলেছিল, বিধবা মানুষকে সোনার গয়না পরলে দেখতে বিশ্রী লাগে, তার জন্য অনেক গঞ্জনা খেয়েছে। কিন্তু সে নয়। অবাক হয়েছিল পদ্ম চন্দ্রকলার ঠোঁট আর চোখ দেখে। চন্দ্রর চোখের কোণে যেন বিদ্যুতের চমক, আর ঠোঁটের কোণে যেন ছুরির ঝিলিক। আর সে ছুরি প্রথম ঝলসে উঠেছিল রাজারামকে দেখে। কি গো রাজারামদা, কি খবর? রূপসী বউয়ের আঁচলতলায় এমন স্মরণ নিয়েছ যে আর দেখতেই পাওয়া যায় না? অধম নরলোককে দর্শন দেয়া বারণ হয়ে গেছে বুঝি? অবাক হবারই পালা সেদিন পদ্মর। তাই রাজারামের উত্তর শুনেও অবাক হয়ে গিয়েছিল। পুরুষের মুখে এ কি অদ্ভুত মেয়েলি কথা! এর আগে রাজারামের মুখে এমন কথা কোনোদিন শোনেনি পদ্ম, দেখেনি এমন স্থূল হাসি হাসতে। পান খাওয়া লাল লাল ঠোঁটে কেমন একটা মোটা হাসি হেসে রাজারাম উত্তর দিয়েছিল, মরণ তোমার, কালামুখের ছেনালি আর গেল না কোনোদিন। শুনে হা করে তাকিয়েছিল পদ্ম। চন্দ্রকলা হেসে গড়িয়ে পড়ে বলেছিল, যাবে সেই চিতায় উঠলে, তার আগে নয়। কিন্তু এই জঙ্গলি বউটাকে কি এখনো মানুষ করে তুলতে পারোনি নাকি? কিরকম তাকাচ্ছে দেখো, যেন এইমাত্র এই পাপ পৃথিবীতে ভূমিষ্ঠ হল। রাজারাম চোখ টিপে একটা ইশারা করে বোধহয় চন্দ্রকলাকে নিবৃত্ত করতে চাইছিল, কিন্তু চন্দ্রকলা সেই ইশারা গায়ে না মেখে হঠাৎ পদ্মর মোমের মতো গাল দুটো কসকস করে টিপে দিয়ে খিলখিল করে হেসে উঠে বলল, চিনির পুতুলটিকে নিয়ে ঘর করো তো রাজাদা, না গলে যাবার ভয়ে কাচের আলমারিতে তুলে রাখো। রাজারাম কথা চাপা দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, থাম তো পোড়ার মুখী, তোদের বউ অত ঠাট্টা তামাশা বোঝে না। চন্দ্রকলা চোখ দুটো টেনে টেনে আর কৃত্রিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিল, বোঝে না সে তো বুঝতেই পারছি,
সঙ্গে সঙ্গে তোমার দুরবস্থাও টের পাচ্ছি। কি গো বউ, ডাল ভাত খাও তো, না শুধু দুধ খেয়েই থাকো? চোখের চাউনি তো দেখছি দুগ্ধপোষ্যের মতো। রাজাদা গো, আহা, এ কবে মানুষ হবে? রাজারাম আবারও কেমন একটা ইশারার ভঙ্গি করে বলেছিল, তুই এসেছিস, এবার মানুষ করার ভার নেই। কথাগুলো স্পষ্ট মনে আছে পদ্মর। তারপর তো এই পর্যন্ত রয়েই গেছে চন্দ্রকলা। অবশ্যই বিধবা বলেই ওর বাচালতাটা কেমন অস্বস্তিকর, নইলে দোষ দেবার কিছু নেই চন্দ্রকলাকে। খাওয়া দাওয়ায় সে রীতিমতো শুদ্ধাচারিণী, গরদ কাপড় না পরে জলটুকু মুখে দেয় না, শুধু হাসিতে আর কথায় সারাক্ষণ সারা বাড়ি মাতিয়ে রাখে, এই দোষ। তবু বিধবা বলেই রান্নাবাড়িতে দাসীদের মহলে ওর নামে জোর সমালোচনা ওঠে। যারা সামনে বলে দিদিমণির মতো এমন মানুষ হয় না, তারাই আড়ালে বলে চন্দরকলা না ছলাকলা, মাঝে কোন আক্কেল ওকে বাড়িতে এনে শেকড় গাড়তে দিয়েছে। প্রথম প্রথম পদ্মকে মানুষ করবার তালে উঠে পড়ে লেগেছিল চন্দ্রকলা, কিন্তু পদ্মর নরম চাউনি, নরম কথা আর নরম ব্যবহারের কাঠিন্যে আঘাত খেয়ে ঠিকরে পড়ে গেছে ওর সমস্ত চেষ্টা। তবু চন্দ্রকলা হাল ছাড়েনি। এখনো পদ্মর চুল নিয়ে বাঁধতে বসে, আর চুল ফেলে হঠাৎ ওর গলা জড়িয়ে ধরে হেসে গড়িয়ে পড়ে বলে, পদ্ম ফুলে ভোমরা ভুলে, খোপায় ভোলে বর, বউ দিল তোর খোপা দেখে ননদ জরজর। মায়েরি বউ, বিধবা হই আর যাই হই, মেয়ে মানুষ তো, তোর চুলের বাহার দেখে হিংসে প্রাণ ফেটে যায় আমার। পদ্ম হঠাৎ ওর হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলে, তোমার হিংসা আমি এখনই কমিয়ে দিতে পারি ঠাকুরজি। ওমা, কি করে? চন্দ্রকলা চোখ গোল করে। কেন, চুলগুলো কেটে ফেলে দিয়ে? ভারী শান্ত আর সহজভাবে কথা বলে পদ্ম। কি সর্বনাশ! চন্দ্রকলা চমকে ঠিকরে উঠে, এ কি ডাকাত বউ গো, খবরদার বউ, অমন দুর্মতি করে বসো না যেন, সেজ মাসি তাহলে রাস্ত রাখবে না। দুগ্গা দুগ্গা, এ স্ত্রী মানুষ, অমন অলক্ষণে কথা মুখে আনতে আছে গো। এমন ভাবভঙ্গি করে চন্দ্রকলা যেন পদ্ম ভয়ানক একটা কিছু অঘটন করেই বসেছে। পদ্ম গম্ভীরভাবে বলে, মুখে আনলে কি হয়? শোনো কথা, কি আবার হয়? স্বামীর অকল্যাণ হয়। পদ্ম আরো স্থির আর নরম গলায় বলে, তুমি এসব মানো ঠাকুরজি? ওমা, এ বউটা পাগল নাকি গো, বাঙালির মেয়ে এসব মানব না? তাহলে তোমার স্বামী মারা গেল কেন? পাথরের পুতুলের মতো দাঁড়িয়ে থেকে বলল পদ্ম। কিন্তু চন্দ্রকলা যেন থতমত হয়ে গেল। দুরন্ত চন্দ্রকলা, বাচাল চন্দ্রকলা, বেহায়া চন্দ্রকলা, তার চোখের আগুন আর ঠোঁটের ছুরি নিয়েও এক এক সময় কেমন নিষ্প্রভ হয়ে যায় পদ্মর কাছে। এখনো তাই হলো। মুখে বলল, আমার কপাল। মনে মনে কি বলল ঈশ্বর জানেন। উঠে গেল সেখান থেকে। চুল বাঁধা হলো না। একরাশ জমাট মেঘের মতো চুলের তাল পিঠে ফেলে আপন মনে ঘুরে বেড়াতে লাগলো পদ্ম। এ ঘর ও ঘর, এ বারান্দা ও বারান্দা। বাড়িটা যেন গোলক ধাঁধা। এতদিন বিয়ে হয়েছে পদ্মর, তবু বাড়ির গড়নটা মনের মধ্যে ধরতে পারল না আজ পর্যন্ত। ঘুরে দেখতে ইচ্ছে করে, কিন্তু এদিক ওদিক একটু ঘুরতে গেলেই কেমন ভয় ভয় করে। তবু কতটুকুই বা দেখেছে পদ্ম। সম্পূর্ণ বাড়িটা দেখতে হলে একসঙ্গে হাঁটতে পারত না। বিরাজমোহিনীর দাদা শ্বশুর অভয়রাম মল্লিক যখন বাড়ি ফেঁদেছিলেন, তখন কলকাতার জমিতে কাঠার হিসেব ছিল না, ছিল বিঘের হিসেব। সেই হিসেবে বাড়ি। বাড়ির এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বেরোলে কোন রাস্তা থেকে কোন রাস্তায় পড়লাম ভেবে দিশেহারা হতে হতো। এখন সে জাঁক নেই। ভাগ হয়েছে 5 শরিকে। রাজারামের ঠাকুরদার অংশটুকুতেই আবার 4টে দেয়াল উঠেছে। পদ্মদের অংশের ডান দিকে তার জেঠ শাশুড়ির ভাগ, আর বাঁদিকে পরপর 2 খুড় শ্বশুরের। আসা যাওয়া তো দূরের কথা, কারোর সঙ্গে মুখ দেখা দেখিও নেই। অভয়রামের বাড়ির এইটুকুন মাত্র দেখছে পদ্ম। তবু বুঝতে পারে না এই বাড়ির কোনখানটায় আরম্ভ, কোনখানটায় শেষ। বুঝতে পারে না এত ভালো আর বড় বড় দালানের খাজে খাজে যেখানে সেখানে শ্রীহীন সৌন্দর্যহীন ছোট ছোট কতগুলো অবান্তর ঘর কেন বাড়িটায়। কেন দুদিকে 2টো মার্বেল পাথরের চড়া চড়া সিঁড়ি থাকতেও ছোট ছোট এইসব ঘরের আশেপাশে সরু সরু অন্ধকার ঘুরঘুরতে এক একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। কোথায় নেমে গেছে ওই সিঁড়িগুলো? পাতালপুরীতে?
সাহস করে কোনোদিন চামচিকে আর আরশোলা ভরা সিঁড়ি দিয়ে নেমে যেতে পারেনি পদ্ম। শুধু কোনো কোনো দিন সরু সিঁড়ির যুগ্গি যুগ্গি হালকা হালকা সরু সরু দরজাগুলো কেবল খুলে খুলে দেখেছে উকি মেরে। দরজা খুলতেই গোমট একটা গরম হাওয়া আর ভ্যাপসা গন্ধ মুখের উপর এসে ধাক্কা মারল। দুপা পিছিয়ে গিয়ে খোলা কপাটটা ধরে দাঁড়ালো পদ্ম। ওই অন্ধকারটা যেন কি এক রহস্যের অন্ধকার। একদিন সাহস করে নেমে গিয়ে দেখলে হয় কি আছে ওর নিচে। ঘর মোছার ঝিক কদম বারান্দা পার হতে গিয়ে থমকে দাঁড়ালো। ব্যস্ত হয়ে বলল, ওখানে কি করছো গো বৌরানী? এ কপাট খুলল কে? আমি। এর নিচে কি আছে বলতো কদম? কদম অবাক হয়ে বলে, কি আবার নিচে তলা? নিচে তলা? কোন নিচে তলা? বাবা, বৌরানী কি ন্যাকা গো, নিচের তলা জানো না? এই সিঁড়ি দিয়ে সোজা নেমে গেলে রান্নাবাড়ির পেছন দালান পড়ে, তার পাশ দিয়ে চোর কুঠুরি। ওর তলায় নাকি সুড়ঙ্গ কাটা ছিল, এখন মাটি পড়ে বুঝে গেছে। পদ্ম অবাক হয়ে বলে, সুড়ঙ্গ কেন? কেন কেন আবার? বড় মানুষদের বড় কেতা, এ মহল ও মহল যেতে মেলা ঘুরতে হবে বলে না বোধ হয়। আর ওই যে আরো সিঁড়ি রয়েছে, ওর একটা পুজোর দালানের পেছনে ভোগের ঘরে পড়ে, আর এদিকেরটা আমাদের ঝি মহলের। পদ্ম আরো একবার ন্যাকা বোকার ভূমিকায় নিয়ে বসে, বলে, অত ভালো ভালো দুটো সিঁড়ি থাকতে আবার এতগুলো বিচ্ছিরি সিঁড়ি কেন কদম? শোনো কথা, কথায় বলে রাজার জন্য রানী, কানার জন্য কানি। ভালো সিঁড়ি হলো ভালোদের জন্য। ঝি ঝ্যাংরা কাঙাল গরিব আছিত মাছিতরা কি আর বাবুদের চক্ষুশূল হয়ে পাথরের সিঁড়ি দিয়ে নাবা ওঠা করবে? এখন সংসারে এই কটা মাত্র লোক দেখছো, তা এখন এ বাড়িতে তিল ধারণের জায়গা ছিল না, বুঝলে? ভাগ ভেন্নও হয়নি তখন। এই যে সব ছোট্ট ছোট্ট কুঠুরি দেখছো, সমস্ত দুঃখী আত্মকুটুম্বে ভর্তি ছিল। কর্তাবাবুর পিসির গোষ্ঠী থাকতো এখানে। আমি তো আজকের নয় বৌরানী, দিদিমার আমল থেকে 3 পুরুষে এ বাড়ির অন্নজল খাচ্ছি আমরা। দিদিমার কোলে চড়ে বেড়াতে এসতুম, তারপর মায়ের সঙ্গে এসেছি ভরন্ত বয়সে। বউদের সঙ্গে কত 10-25 খেলেছি, বাঘবন্দি খেলেছি। ও বাড়ির মেজ বৌরানী তো কদম বলে মরে যেত। শাওরি মানা করতো বলে লুকিয়ে এই চোরা সিঁড়ি দিয়ে এ বাড়ি ও বাড়ি আনাগোনা করতো খেলার ঝোঁকে। তা সেই লুকোচুরি তো কাল হলো। হঠাৎ থেমে গেল কদম, যেন ফট করে তালা চাবি এঁটে দিল মুখে। পদ্ম যেন এই রহস্যময় অন্ধকার হদিশ পেয়ে গেছে, তাই আগ্রহ ভরে বলে, কি হলো কদম? কাল হলো মানে কি? কদম তাড়াতাড়ি কাজের তাড়ার ভঙ্গিতে বলে, থাক বৌরানী ওসব কথা। শুনতে পাই নাকি এর নিচে কোথায় যেন চোরা ঘর আছে, সেখানে। মরুগে, বড় ঘরের বড় কথা, আমাদের ছোট মুখে সাজে না। তবে এ বাড়ির অনেক গুপ্ত কথা আছে, জেনে শুনে মুখে তালা দিয়ে থাকি। আজ বলে নয়, দিদিমার মুখে গপ্প শুনেছি। থাক বৌরানী, কি থেকে কি বলে ফেলে মরব। তবে এই তোমায় বলে রাখছি, যেখানে মা লক্ষ্মীর বাস সেখানে অলক্ষ্মীর বাসা, যেখানে পয়সা সেখানে পাপ, নইলে। ওমা, ও বৌরানী, ওই সর্বনাশ! ছেকল তুলে দাও, ছেকল তুলে দাও, এক্ষুনি গিয়ে নাগাবে ভাঙাবে। কদম বৌরানীকে এই বলছিল, তাই বলছিল। বড় মানুষদের বাড়ি কাজ করার মর্যাদাও যেমন, ঝকমারিও তেমন। তখনকার মতো কপাট বন্ধ করে দিয়ে চলে আসে পদ্ম, কিন্তু দুর্নিবার এক আকর্ষণ টানতে থাকে ওই অন্ধকার পাতালপুরীর দিকে। কোথায় সেই চোরা ঘর? কি আছে সেখানে? কি হয়েছিল ও বাড়ির মেজদির? তিনি তো অনেকদিন মারা গেছেন শুনতে পাওয়া যায়। সে মৃত্যু কি রহস্যাচ্ছন্ন? তাই কি এই বাড়িতে সবসময় এমন ভয় ভয় করে পদ্মর? এই খালি খালি ঘর আর চাপা চাপা নিচু নিচু দালান বারান্দাগুলোর কাছে এলেই গা ছমছম করে ওঠে। জানালার বালাইহীন ঘুলঘুলি দেওয়া ওই কুঠুরিগুলোয় যে চাপা হাওয়া হিসিস করে, সেগুলো যে মানুষের দীর্ঘশ্বাসের মতো লাগে পদ্মর, সে কি তাহলে ভুল নয়? রাতের অন্ধকারে পদ্ম কি সিঁড়ি দিয়ে নেমে যাবে, আর এ বাড়ির সমস্ত রহস্য ভেদ হয়ে যাবে ওর কাছে? রাতে সাহস হয় না, অনেক চেষ্টা করেও না। মোটা থলথলে দেহ রাজারাম যখন হাঁসফাঁস করে নাক ডাকিয়ে ঘুমোতে থাকে, আর পদ্ম জানলায় দাঁড়িয়ে থাকে, তখনও না। বাড়িটা সদরে আর অন্দরে কত তফাৎ। সামনের ঘরগুলো 1.5 তলার সমান উঁচু। খড়খড়ির পাল্লাদার জানলাগুলো যেন বিরাট দৈত্যের মতো চোখ ছাড়া উঁচু পর্যন্ত দাঁড়িয়ে আছে। সাপের গায়ের মতো ঠান্ডা মার্বেল পাথরের মেঝে। কে বিশ্বাস করবে
এই বাড়ির অন্দরের অন্তরালে রয়েছে ঘুপটি ঘুপটি ঘর, নিচু নিচু দালান বারান্দা, চাপা সিঁড়ি, গুমোট বাতাস, চোরা সুড়ঙ্গ, অজানা ঘর। উত্তেজনায় সমস্ত শরীর কঠিন হয়ে ওঠে পদ্মর। তবু রাতের বেলা সাহস হয় না, বরং হলো ভর দুপুরে। তা সেও এ বাড়িতে রাত দুপুরের মতোই থমথমে নির্জন। বিরাজমোহিনী দুপুরবেলা ৩-৪ ঘন্টা করে খিল দিয়ে বিশ্রাম করেন। তখন ওর মহলের দিকে পা বাড়াবার হুকুম নেই কারো। সেই সুযোগে যে যার আপন আপন মহলে দিবানিদ্রা উপভোগ করে। কে খোঁজ রাখতে যাবে এই ঝাঝা দুপুরে পদ্মবউ ভূতাহতের মতো এ বাড়ির রহস্যভেদ করতে পাতালপুরীতে নামতে যাচ্ছে? তবুও নামার আগে একটু চালাকি করেছিল বইকি পদ্মবউ। পাছে বিরাজমোহিনী হঠাৎ জেগে উঠে পদ্মবউয়ের তল্লাশ করেন, তাই পা টিপে টিপে গিয়ে শেকল তুলে দিয়েছিল বিরাজমোহিনীর ঘরে। জমাট মেঘের মতো কালো চুলের ঢাল পিঠে এলানো, টুকরো চাঁদের মতো মুখ, প্রেতাচ্ছন্নের মতো ঘুরে বেরিয়েছে পদ্ম নিচতলার আরো অন্ধকার অন্ধকার ঘুপচি ঘুপচি ঘরে দালানে। কিন্তু এটাই তো নিচের তলা, এর নিচেও তলা আছে নাকি? নইলে এখানেও এমন সরু দরজার আড়ালে সরু সিঁড়ি নেমে গেছে কোথায়? তবে সত্যি আছে পাতালপুরী, সেখানে জমাট হয়ে আছে মল্লিক বংশের রহস্য। কে কে ওখানে? আর্তনাদ করে উঠেছিল রাজারাম, পাতালপুরীর প্রেতাত্মার মতো। অবাক হয়ে তাকিয়ে দেখল পদ্ম। তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে, তা কি? খিচিয়ে উঠল রাজারাম হিংস্র পশুর মতো। এখানে এসেছি কি করতে? পদ্মবউ নরম গলায় স্থির স্বরে বলে, তোমায় খুঁজতে। দাঁতে দাঁত চেপে হিসহিস করে উঠে রাজারাম। শাক দিয়ে মাছ ঢাকতে এসেছো তুমি? মল্লিক বাড়ির ছেলেদের চেনুনি এখনো, তাই তো এত বুকের পাটা। পদ্ম নিজস্ব শান্ত ভঙ্গিতে বলে, চিনিনি কে বলল? চিনেছি তো। ন্যাকামি করতে হবে না, উঠে যাও এখান থেকে। চাপা গর্জন করে উঠে রাজারাম। যাব, তার আগে এই ঘরে ঢুকবো আমি, দৃঢ়স্বরে উচ্চারণ করে পদ্ম। হঠাৎ যেন ঘরের মধ্য থেকে অস্ফুট একটা হাসির ধ্বনি শোনা গেল। আর দরজার দু কপাটে হাত রেখে আগলে ধরে রাজারাম হঠাৎ একটু নরম গলায় বলল, এই ঘরে ঢুকবে কি? এ ঘরে সেরেস্তার গোপনীয় কাগজপত্র নিয়ে সরকার মশাই রয়েছেন। সরকার মশাই এই ঘরে নেই। নেই মানে? আমি বলছি। তুমি মিছে কথা বলছো। পদ্মর সাদা মুখ লাল হয়ে ওঠে। আমি জানি সরকার মশাই কোথায়, সে ঘরে শেকল লাগিয়ে দিয়ে এসেছি আমি। কি কি বললে? সত্যি কথা বলছি। দরজা ছাড়বার ভয়ে পদ্মের উপর ঝাঁপিয়ে পড়ে না রাজারাম, শুধু ভীষণ মুখে বলে, সাপের গর্তয় হাত দিতে এসেছো তুমি? দেয়ালের গায়ে দরজা দেখছো? পাচ্ছ দেখতে? জ্যান্ত গোড় দেওয়ার ব্যবস্থা আছে ওর মধ্যে, জানো তো? জানি বই কি। চুলের গোছা আঙুলে জড়াতে জড়াতে পদ্মবউ বলে, ও বাড়ির মেজদিকে দিয়েছিলে তো তোমরা? স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তবু বাতাস লাগা পাতার মতো কাঁপতে থাকে পদ্ম। বটে, জেনে ফেলা হয়েছে। বেশ, জানো যদি তো এত বুকের পাটা কেন? ভালো চাও তো উঠে যাও পদ্ম। না, আমি এই ঘরে ঢুকব। এখান থেকে চেঁচালে পৃথিবীর কারো কানে যাবে না, তা জানো? জানি। শান্ত নম্র সুস্থির পদ্ম হঠাৎ উন্মাদ হয়ে ওঠে। জানি বলেই তো বলেই এগিয়ে এসে দুহাতে ধাক্কা মারে রাজারামের গায়ে। ঢুকবেই সে, কিন্তু কয়েক পা পিছিয়ে গিয়ে রাজারাম ভেতর থেকে দরজাটা সশব্দে চেপে বন্ধ করে দিল। না, পদ্মকে ঢুকতে দেয়া চলে না। পদ্মকে রাজারাম ভয় করে। পদ্মর সামনে ও নিজের নিচতার দরজা খুলে ধরতে পারবে না। বন্ধ দরজার সামনে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল পদ্ম, পাথরের পুতুলের মতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলের গোছা পাকাতে লাগলো আঙুলে। পাকাতে পাকাতে ক্রমশ কি ভুলে গেল পদ্ম, যেটা পাকাচ্ছে সেটা ওর আঙুল নয়, গলা। ভুলে গেল ওই রেশমি কোমল চুলগুলো পাকালে দড়ির মতো হয়ে ওঠে। ও কি ভুলে গেছে বন্ধ দরজার ওপিঠ দেখা যায় না, তাই ওর ওই ভারী ভারী আর বড় বড় চোখের পাতা দুটো আর মুটছে না। খোলা চোখ দুটো যেন ক্রমশ ঠিকরে উঠছে, আরো আরো।
খাতাখানা হাত থেকে নামিয়ে বন্ধু সশব্দে হেসে ওঠে। বাবা, একেই বলে লেখক। দু কথার এক গল্প শুনে আজ তো একটা উপন্যাসই লিখে ফেলেছ। উপন্যাস বাদ দাও হয়ে, ভূতের কথাই সত্যি। বাস্তবিকই ভূত ছিল এই বাড়িতে। পদ্মঠান্দি মানে আমার দিদিমার সতীনকে ভূতে মেরে ফেলেছিল, গলায় চুল জড়িয়ে জড়িয়ে। অসম্ভব চুল ছিল নাকি তার, ওই জন্যই সুন্দরী তরুণীকে ভর দুপুরে আনাচে কানাচে একলা যেতে বারণ করে লোকে। আর তিনি কিনা একলা একলা গিয়েছিলেন পাতাল ঘর দেখতে। কিন্তু যাই বলো ভাই, তোমার মামার বাড়ির সেই পাতাল ঘর আর অন্দরমহলটা আমাকে একবার দেখাতে হবে। বন্ধুর হাত চেপে ধরে নির্বন্ধ দেখাই। বন্ধু কিন্তু ফের হেসে ওঠে। আরে সে আবার দেখাবো কোথা থেকে, সেদিকটা তো কবে ইমপ্রুভমেন্ট ট্রাস্টে নিয়ে নিয়েছে। সামনের অংশটুকু মাত্র আছে, তাও 3 মামার ভাগ। সবটা ভাড়া দিয়েছে। এক একখানা ঘরে পার্টিশন দিয়ে কাচ্চা বাচ্চা নিয়ে আছে। লক্ষ্মী ছাড়া দশা। অত বড় একটা বংশের বংশধর, তার চিহ্ন মাত্র নেই। দারিদ্র দশা ধরলে যা হয়, দারিদ্র মহাপাপ, বুঝলে? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর গল্প কেশবতী কন্যা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।